সময়টা 2018 সাল। খাবার শেষ করে বিল দেওয়ার সময় পকেটে হাত দিতেই বুকটা ধড়াস করে উঠল। মানি ব্যাগটা নেই, সম্ভবত তাড়াহুড়ো করে বেরোবার সময় আনতে ভুলে গেছি। আমার সামনে ওয়েটারের পোশাক পরা একটা মেয়ে দাঁড়িয়ে কৌতূহল ভরা দৃষ্টিতে আমাকে দেখছে। মেয়েটির হালকা মাঝারি আকৃতির মুখ, ছোট ছোট ব্রণর দাগ রয়েছে তাতে, ছোট করে ছাঁটা চুল, পায়ে খুব সাধারণ একজোড়া স্যান্ডেল, দেখতে মোটামুটি, কিন্তু চোখ দুটো অত্যন্ত মায়াবী, অসাধারণ। আমার মনে হলো আমি একটা বড় ঝামেলায় ফেসে গেলাম। মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি খুবই দুঃখিত ম্যাডাম, মানিব্যাগটা আনতে ভুলে গেছি। যদি কিছু মনে না করেন তাহলে আমার মোবাইলটা রেখে দিন আপনার কাছে, আমি পরে টাকা দিয়ে নিয়ে যাব। মেয়েটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বাড়িয়ে দেওয়া দামি ফোনটার দিকে দেখছে। হতাশ হয়ে সে মাথা নাড়ল। সম্ভবত হয়তো সে ভাবছিল কটা টাকার জন্য দামি একটা ফোন রাখাটা ঠিক হবে না, ফোনটা হারিয়ে ফেললে বড় কোনো অঙ্কের জরিমানা হয়তো দিতে হতে পারে তাকে। কিন্তু আমাকে অবাক করে সে বলল, টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি মনে করে টাকাটা পরে আমাকে ফেরত দিয়ে দেবেন। নিশ্চিন্তে বাড়ি ফিরে নানা ঘটনার চাপে সেই ঘটনাটা এক প্রকার ভুলেই গেলাম। 4 দিন পর সেই রেস্টুরেন্ট কাম হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমার হঠাৎই মনে পড়ে গেল সেই মেয়েটি ও তার টাকার কথা। নিজেকে বড় ছোট মনে হতে লাগলো। সেদিন যে মেয়েটা উপকার করেছিল আমি তাকে ভুলে গেলাম। তাড়াতাড়ি রেস্টুরেন্ট কাম হোটেলে প্রবেশ করে মেয়েটিকে খুঁজে বের করে সেদিনের খাবারের দামটা তার হাতে দিয়ে দুঃখ প্রকাশ করলাম। সে সময় দেখলাম মেয়েটির মুখের পাশে কালো দাগ। মেয়েটি বলল, আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না, বেশিরভাগ মানুষই এরকম করে। আমি মুখটা কাঁচুমাচু করে বললাম, সত্যি ভুলে গেছিলাম, মনে কিছু করবেন না ম্যাডাম, প্লিজ। মুখের কালো দাগটা দেখিয়ে বললাম, আপনি কি কোথাও পড়ে গিয়েছিলেন? মেয়েটি একটু হেসে বলল, আপনি সেদিন চলে যাওয়ার পর মালিক আপনার খাবারের দাম চাইছিল। আমি বললাম আপনার কাছে টাকা ছিল না। মালিক ভাবলো আমাকে বোকা বানিয়ে আপনি চলে গেছেন, তাই আমাকে একটু শাস্তি দিয়েছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল আমার সেই মুহূর্তে। মনে মনে ভাবছিলাম আমার জন্য একজন নিরপরাধ মেয়ে শাস্তি পেল। আমি হাত জোড়ো করে তার কাছে ক্ষমা চাইলাম। মেয়েটি অবাক হয়ে বলল, আমি সামান্য একজন রেস্টুরেন্টের কর্মচারী, আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই। ভালো লাগছে আপনি আপনার কথা রেখেছেন। নমস্কার করে চলে আসবার সময় মেয়েটির নাম জিজ্ঞাসা করলাম। সে হেসে বলল, দিয়া। আমি সৈকত দত্ত, ব্যাঙ্গালোরের সেন্ট জনস লেনে একটা সিঙ্গেল রুমের ফ্ল্যাট ভাড়া করে থাকি। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আগে কলকাতার অফিসে ছিলাম, 3 মাস হলো ব্যাঙ্গালোরে ট্রান্সফার করেছি। অফিস কলিগদের জিজ্ঞাসা করেছিলাম খাওয়া দাওয়া করার জায়গা কোথায় ভালো আছে। কলিগদের মধ্যে একজন বলেছিল স্থানীয় হোটেল কাম রেস্টুরেন্টটার কথা, এখানে ভিড়ভাড়টা কম আর রান্নাটাও ভালো। এরপর আমি প্রায় সানি হোটেলে যেতাম অনেকটা অনুতপ্ত হয়ে। দিয়া এসে বলতো, কি খাবেন বলুন। আমি তাকে বলতাম আজ যে রান্নাটা ভালো হয়েছে সব থেকে সেইটাই খাওয়ান। দিয়া কখনো টক দিয়ে মাংস, কখনো সামুদ্রিক মাছ, গরম সসেজ নিয়ে আসতো। রান্না ভালোই, কিন্তু খুব একটা ভিড় ভাড়টা হতো না, ফলে খেতে খেতে দিয়ার সঙ্গে গল্প করতে পারতাম। দিয়া প্রথমেই আমাকে বলেছিল
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বাঙালি। ব্যাঙ্গালোরে কি করছেন আপনি? বললাম, এখানে একটা কোম্পানিতে চাকরি করি। তারপরে আমি দিয়াকে ওর সম্পর্কে জানতে চাইলাম। দিয়া একটু চুপ করে থেকে বলল, আমার কেউ নেই, এই হোটেল মালিক আমার কাকা, তার কাছেই মানুষ হয়েছি। কাকা লোকটা ততটা খারাপ নয়, কিন্তু আমরা খুব গরিব, কোন রকমে হোটেল রেস্টুরেন্টটা চালিয়ে আমরা বেঁচে আছি। দিয়ার কথা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, কত সমস্যায় জর্জরিত মানুষের জীবন। এখানে চেনা জানা বলতে আমার অফিসের কিছু কলিগ, আর অফিস থেকে বেরোলে এই দিয়া। সেদিন শপিং মলে কেনাকাটা করার সময় দুটো ফ্রি ফুটবল খেলার টিকিট পেলাম। টিকিট দুটো হাতে নিয়ে ভাবছিলাম কি করব। মনে মনে ভাবলাম, দিয়াকে বললে কেমন হয়। ওর কথা ভাবতে ভাবতে সানি হোটেলের সামনে চলে এলাম। দিয়ার বয়স্ক কাকা আমাকে দেখে খেপে গেলেন, ছুটে এসে অশালীন সব গালাগালি দিতে লাগলেন। তখন দিয়া ছুটে এসে আমাকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে বলল, কাকা মদ খেয়ে উল্টো পাল্টা বলছে, আপনি কিছু মনে করবেন না। আমি চলে আসছিলাম, তখন দিয়া জিজ্ঞাসা করলো, এখন আপনি এখানে কি করতে এসেছিলেন? বললাম, ফুটবল খেলার দুটো টিকিট পেয়েছিলাম, ভাবলাম আমার সাথে ম্যাচ দেখতে আপনাকেও নিয়ে যাব। দিয়া কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি আপনি আমাকে নিয়ে ম্যাচ দেখতে যাবার কথা ভেবেছিলেন? আমি মাথা নাড়লাম। দিয়ার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হলো। ঈষৎ হেসে ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে বলল, আমি সত্যি কখনো ভাবিনি আমার মতো সামান্য মানুষকে কেউ এতটা গুরুত্ব দিতে পারে। চোখে মুখে আনন্দের ছটা ছিটিয়ে দিয়ে ম্যাচটা দেখলো সে আমার পাশে বসে। সারাক্ষণ আনন্দে ঝলমল করছিল। আমি মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে ওর সেই আনন্দ আর খুশির মুহূর্তগুলো দেখছিলাম, আর আমার মনটাও খুশিতে ভরে উঠছিল। পরদিন অফিসে বসে খবর পেলাম বাবার স্ট্রোক হয়েছে, অবস্থা খুবই খারাপ। দেরি না করে প্লেনের টিকিট কেটে নিলাম। ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে যাওয়ার আগে সানি হোটেলের সামনে গেলাম। দিয়াকে সব বললাম। ব্যথার একটা ছাপ ওর মুখের উপর দেখলাম। উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলো, আপনি আবার আসবেন তো? মাথা নেড়ে সম্মতি জানিয়ে মুখটা ঘুরিয়ে নিতে গিয়ে বললাম, আচ্ছা দিয়া, আমি যদি আপনাকে তুমি বলি আপনি রাগ করবেন না তো? দিয়া লজ্জায় হেসে ফেলল। 28 দিনের মাথায় বাবাকে সুস্থ করে আমি আবার অফিসে জয়েন করতে চলে এলাম ব্যাঙ্গালোরে। বেশ রাত হলো। এয়ারপোর্ট থেকে নিজের বাসায় ফেরার আগে মন চাইছিল দিয়ার সঙ্গে দেখা করতে। ঠিক করলাম আগে সানি হোটেলে যাব। সানি হোটেলের সামনে দাঁড়িয়ে আমি বিভ্রান্ত বোধ করলাম। হোটেলটা ধ্বংসস্তূপের মতো কেমন কালো হয়ে আছে। বুকের পাঁজরটা এক অজানা আশঙ্কায় কাঁপতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে পাশের একটা স্টোরে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলতে পারেন এই হোটেলের মানুষগুলো কোথায় গেল? ভদ্রলোক নির্বিকার ভাবে বললেন, কেন আপনি জানেন না? হোটেলের মানুষ বলতে ছিল তো দিয়া আর তার বুড়ো কাকা, ওরা সব পুড়ে মারা গেছে। গ্যাসের সিলিন্ডার বাস্ট করে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস এসে পৌঁছানোর আগেই সব শেষ। ঘোর লাগা চোখে আমি সানি হোটেলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওই ধ্বংসস্তূপের মধ্যেই খুঁজবার চেষ্টা করছিলাম ভীতু আর লাজুক বড় বড় চোখ দুটোকে, কিন্তু পারিনি। চোখ দুটো ঝাপসা হয়ে গেল আমার। আমার নিজের হৃৎপিণ্ডে ধক ধক আওয়াজ ছাড়া আর কিচ্ছু শুনতে পেলাম না। তবে জানি না
কিসের টানে মাঝে মাঝে আজও আমি সেখানে যাই। ব্যাঙ্গালোরে এই রাস্তায় যখনই আমি হাঁটতে থাকি, ব্যথার তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ে আমার শিরায় শিরায়। কেন যে এই ব্যথা তা আমি নিজেই বুঝতে পারি না।